ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এই রাষ্ট্র সম্পর্কে, নখতর্পণ, এই যে নখের উপর দিয়ে থাকতে হবে। আপনি আমাকে প্রশ্ন করবেন, ইনস্ট্যান্ট আপনাকে পাল্টা প্রশ্ন করতে হবে, আমাকে রেফারেন্স দেন, কোত্থেকে পড়েছেন, কি পড়েছেন, দেখান, তথ্য দেন। হ্যাঁ বলেন তো, আরেকবার বলেন তো, আরেকবার বলেন তো শুনি। হ্যাঁ এই তথ্য দেন, বই দেন, কোত্থেকে জেনেছেন, কোন বই পড়েছেন, রেফারেন্স দেন, আনেন। খালি বললেই তো হবে না। আমি আপনাকে এখন মতো যা বলেছি, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেন তো, আটকান তো, দেখি পারেন কিনা। না না দীপা ফাইজামি না, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেন, দেখি আরো আমাকে চিপায় ফেলানোর চেষ্টা করেন, দেখেন আমি উত্তর দিতে পারি কিনা। সে করা যেতেই পারে, আপনাকে এগুলো জানা থাকা লাগবে। আচ্ছা এরপরে সে কি বলেছে যে বঙ্গবন্ধু বেঈমানি করেছে, বেঈমান বলেছে। কেন বেঈমান বলেছে? বেঈমান বলেছে, দেখেন কি বলবো, এগুলো তো দুঃখের কথা। দাঁড়ান আমি ওই একটা স্প্রে আছে, নিশ্চয়ই তাই স্প্রেটা দিলে আমি অনেকক্ষণ ভালো থাকি। আচ্ছা আমি আপনাকে বলি, বঙ্গবন্ধুকে বেঈমান বলেছে কেন, এটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। আপনার আইয়ুব তো ক্ষমতা দখল করে রেখেছে বহুত বছর ধরে। আপনি জানেন যে ইস্কান্দার মির্জা, আপনার জানেন তো যে পাকিস্তান গঠিত হওয়ার পর থেকেই আমাদের এখানে আর কোনোদিন আমরা রাষ্ট্র কিছুই পাই নাই। ওই যে আপনার 54 যুক্ত ফ্রন্টের ইলেকশন হয়েছে, তখন আপনার জিন্না সাহেবের মেয়ে মনে হয় ইলেকশন করেছিল, বঙ্গবন্ধু সেই ক্যাবিনেটের মনে হয় মন্ত্রী ছিলেন, মনে হয় কি মন্ত্রী ছিলেন, তার পদত্যাগ করলেন তিনি। এরপরে তো আপনার ক্ষমতা দখলই করে ফেললো আপনার জেনারেলরা। তো আইয়ুব খানের পরে যখন ইয়াইয়া ক্ষমতা দখল করলো, ওরা তো ইলেকশন দিচ্ছিল না, শেষ পর্যন্ত ইলেকশন দিতে রাজি হলো। 1970 সালের ডিসেম্বরে ইলেকশন হবে। এর মধ্যে আপনি জানেন যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলো, প্রায় লাখখানিক লোকের উপরে মারা গেল, ইলেকশন পেছালো। তখন যেটা হলো যে এই ইলেকশনের আগে ইয়াইয়া একটা রুলস বেঁধে দিল, যে এটাকে বলে হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও। এই হলো গিয়া তোমার মেইন ছাদ, এর বাইরে তুমি তোমার ম্যানিফেস্টো দিতে পারবা না, বুঝছেন? তো প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল আকাঙ্ক্ষা হলো ইলেকশন। তারা মোটামুটি এই ফ্যাসিস্টদের, এই একনায়কতান্ত্রিক এই জেনারেলদের সমস্ত কিছু মেনে নিয়ে আগে ইলেকশনটাতে আসার জন্য সবই মেনে নিল। শাহরিয়ারের কথা হচ্ছে যে 1970 ইলেকশনের আগে এলএফওর কথা দিয়েছিল, মুক্তিযুদ্ধের পরে আর এলএফও মানে নেই। দেখেন বুদ্ধি। তো ওইখানে যদি কারো মাথাতে একটু সামান্য একটা বুদ্ধি থাকতো, আমি তুষারের কথা বাদই দিলাম, আনিস আলমগীর আরো বেটার বলে, বা আজিজ সাহেব আরো একটু বেটার বলে, তুষারের থেকে তো বেটার বলে, কিন্তু ওইখানে একটা মানুষ বললো না যে আচ্ছা ইয়ার লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার স্বাধীন বাংলাদেশে মানবে কেন? মানে পাকিস্তানিদের নিয়ম মানে নাই দেখে বঙ্গবন্ধুকে বেঈমান বলছে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন নাকি আমি আরেকবার বলবো? না, আমি একটু এখানে যুক্ত করি আপনার সাথে নিজাম ভাই। ওর কথা কিন্তু ওদের আদর্শ অনুযায়ী ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে কারণে তো ও যখন আপনাকে এগুলো বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সে তো আদর্শ ঠিক আছে, পাকিস্তানি বিহারি সব বলবে, হ্যাঁ সে তো এই কথা বলবেই। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে আপনার এমন কোন সেন্সিবল মানুষ এখানে নাই। এর কারণ হলো পড়ালেখা নাই। এই যে আমি বারবার বলছি পড়ালেখা নাই পড়ালেখা নাই, এর মানে এই না যে আমি অনেক পড়ালেখা করি, না আমি অনেক কম জানি, কিন্তু যতটুকু জানি ঠিকই জানি। কিন্তু প্রশ্ন এটা না আমি কতটুকু জানি আপনি কতটুকু জানি, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখন একটা মানুষ, আপনি তর্কে যাবেন, আপনি জেনে যাবেন না। আপনি যদি তর্কে না যেতেন আপনাকে তো কোনো ব্লেম করতাম না যে ভাই আপনি পারেন না, জান নাই, জানেন। আপনি যখন একটা জায়গাতে যাবেন, বিরাট বড় স্যুট টুট টাই লাগা যাবেন, ফ্রেঞ্চ কাট করে যাবেন, এত বড় একটা গর্দান নিয়ে যাবেন আপনি, হ্যাঁ আপনাকে জেনে যেতে হবে না। হ্যাঁ বড় বড় কথা বলবেন, আমি বিতার্কিক, আমি অমুক, আমি তমুক। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের পড়াশোনা করতো, রেসিডেন্সিয়ালের মান নষ্ট করেছে। যাই হোক, তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে এই এলএফও আমরা কেন মানবো, পাকিস্তানের সময় রুল আমরা কেন মানবো, আমরা তো স্বাধীন রাষ্ট্র। আচ্ছা এরপরে বলেছে বিহারি গণহত্যা নাকি করেছি। আমি আপনাকে একটা জিনিস দেখাই,
কালকে প্রিন্ট করেছি, কোথায় যে রাখি জিনিসপত্র, সেটা হচ্ছে যে আপনি এটা প্রায় বলতে শুনেন না যে বিহারীদেরকে আমরা মেরেছি, হঠাৎ করে নতুন একটা বুদ্ধি দেখেন না বের করেছে। আপনাকে আমি জামাতিদের নতুন নতুন বুদ্ধি বের করে দেখি। দেখেন, অপরাধীর একটা বড় ধরনের আইন বিজ্ঞান বলে, অপরাধীর একটা বা সাইকোলজিস্টের সাথে যদি কথা বলেন শুনবেন, অপরাধী সবসময় তাকে নিজেকে ডিফেন্ড করবে। আমরা যখন ক্রিমিনাল ল পড়েছি, আমরা ডিফেন্স পড়েছি। ক্রিমিনাল লর ডিফেন্সটা কি? ইনটক্সিকেশন পড়েছি, ইনসাইটমেন্ট পড়েছি, ডিউরেস পড়েছি। ইনটক্সিকেশনটা কি? আমি আসলে খুনটা করেছি কারণ আমি মদ্যপ ছিলাম, মানে আমি মদের উপর দিয়ে জিনিসটা চালা দিলাম, আমার আমার মাথা কাজ করতেছিল না, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেক, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ডিফেন্স। প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, জামাত বাঁচতে চাবে। আমি জামাত না অভিযোগ করি না, ওদেরকে তো ঘৃণা করবো, অভিযোগ করবো কি? জামাত তো বলবে। এখন দেখেন 14ই ডিসেম্বর আসছে, আপনি শুনবেন যে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে নাকি ভারতীয় বাহিনী। অথচ তখনকার সময় সিডনির এক প্রখ্যাত সাংবাদিকের দেখবেন আপনি, সেই ভিডিওটা আমি আমার ফেসবুকেও দিয়েছি, নিহতের স্বজন পরিষ্কার করে বলেছে যে কারা মারতে এসেছে নিজের চোখে দেখেছে তারা। এখন ওরা থিওরিটা বের করেছে কি, যেহেতু 3 তারিখে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে, তাহলে হত্যা তারাই বাংলাদেশ বারুক। চিন্তা করেন কত বুদ্ধি করে বের করেছে, বুদ্ধি মানে আবার বুদ্ধি করে বের করেছে আপা যে 25শে মার্চ আসলে ওনারা মারতো না। মারলো কেন? মেরেছে হচ্ছে যে আমরা বিহারীকে মেরেছি তাই, ওরা রেগে বেগে মেরেছে। ও আচ্ছা, মানে আপনি কিন্তু মাঝে মধ্যে আমাদের বুদ্ধি দেখে শুনেন। কোন মানুষ যদি বেশি চতুর হয়, যেমন আমার বাচ্চারা এসে মাঝে মধ্যে অনেক রকমের এক্সকিউজ দেয় আমার কাছে। আমার মেয়ে কালকে বলছে সে স্কুলে যাবে না। কেন স্কুলে যাবে না মা? বলে আমার পেঙ্গুইন আমাকে বলেছে স্কুলে না যাওয়ার জন্য। ওকে একটা পেঙ্গুইন কিনে দিয়েছি, পুতুল। ওই পেঙ্গুইনের সাথে সে কথা বলছে, পেঙ্গুইন তাকে বলছে, মানে ইমাজিনারি সে কথা বলছে, পেঙ্গুইন তাকে বলছে যে স্কুলে যেতে হবে না। হ্যাঁ, তো আমি যখন বললাম ও পেঙ্গুইন কথা বলছে, এরপরে বলছে তার পেটে ব্যথা করছে। আচ্ছা, তো একটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি, যে কোনো অভাব নাই দুনিয়াতে। তো এক্সকিউজ বের করেছে, বিহারীদেরকে মেরেছে তাই আমাদেরকে মেরেছে। আচ্ছা, বিহারীদেরকে মেরেছে কবে মেরেছে? আচ্ছা, 1971 সালের ইত্তেফাক খোলেন, দাঁড়ান কালকেও প্রিন্ট করেছি। আমার কাছে আছে বেশ কয়েকটা, এই মুহূর্তে নেই কোন কত তারিখে। না না না, আমি দর্শকদেরকে একটু দেখাই। আমি কালকে একটা টক শোতে বলছিলাম, তো কালকে একটা টক শোতে যখন বলছিলাম তখন আমি এটা প্রিন্ট করেছি। দাঁড়ান আমি এটার আপনার সাথে কথা বলতে বলতে আরেকবার প্রিন্ট করি, সমস্যা নাই, প্রিন্ট করতে কোনো সমস্যা নাই। এটা দর্শকদেরকে জানার জন্য 500 বার প্রিন্ট করতে আমার কোনো সমস্যা নেই, যেহেতু সামনে নাই এখন খুঁজে বের করা হ্যাপা। আপনি আমাদের পড়েও শোনাতে পারেন সেখান থেকে। না পড়ে শোনাবো না, একটু দেখা। ও সরি, প্রিন্ট করে ফেললাম, এখানে পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ওই অংশটা আপনার, আমি ওই অংশটা আপনার, এই যে দেখেন, ইত্তেফাকের হচ্ছে এই গণহত্যা কি বাংলার বুকে, এই গণহত্যা বন্ধ করো। এবার কোনা দিয়ে দেখেন, কিছু পড়তে পারেন? একটু কাছে আনা সম্ভব দেখুন ভাই। লাহোরে বিশেষ প্রার্থনা, চট্টগ্রামে 108 জন নিহত। কিসের 108 দেখলেন আপনি? 138 জন। 138 জন, হ্যাঁ 138 জন, হ্যাঁ 138। এটা 6 তারিখের পত্রিকা, 6ই মার্চ, পরের দিন 7ই মার্চ। এই হত্যাকাণ্ডটা বিহারীরা শুরু করেছে পাকিস্তানি মিলিটারির সাথে। 138 জন শুধু চিটাগংয়ে মেরেছে। এর 2 দিন আগের পত্রিকাতে আছে হচ্ছে 33 জনকে মেরেছে খুলনায় বিহারীরা। আর এরা বলতে চাইছে জানা থাকা লাগবে রে ভাই, আপনার এই তথ্য তো জানা থাকা লাগবে, তাহলে তো আপনি ফাইট করতে পারবেন না। আমাকে এমনি এমনি খোঁচা দিয়েছে, হ্যাঁ আমি বিহারীদেরকে মেরে ফেলেছি। এই বিহারীরা বাংলাদেশকে গণহত্যার উৎসবে মেতেছিল মার্চে। সেই পত্রিকা এইটা ডিফেন্ড করুক কেউ এসে আমাকে,
বলুক এটা মিথ্যা, দেখাক আমাকে। এটা তো একটা ইনসিডেন্ট দেখালাম। আমি এখন প্রত্যেক দিনের পত্রিকা পাবলিক করব, দেখাই পাবলিককে জানুয়ারি ফেব্রুয়ারি 70 সালে কি হয়েছে দেখাবো আমি। 70 সালের ইলেকশনের সময় জয় বাংলা কতলকর না জয় বাংলার কতলকর কি লুঙ্গি ছাইরা ধুতি পিন্দ, এরকম কোন একটা স্লোগান আছে। এই এই আপনার বিহারিরাই স্লোগান দিত, হাত মে পিরি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এটা বলতো বিহারিরা। আচ্ছা, আমার মা পুরান ঢাকাতে ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম কিছুদিন, 7-8 দিন 10 দিন, বিহারিদের ভয়ে প্রত্যেকটা বাসাতে বিহারিরা লুটপাট করেছে। আক্তার গুন্ডা বিখ্যাত মামলা আছে, দ্য স্টেট ভার্সেস আক্তার গুন্ডা, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। আনফরচুনেটলি আমি একটু দেখি আক্তার গুন্ডার মামলাটা আমি এখানে পাই কিনা। আপনি একটু লাইনে থাকেন, আমি একটু দেখি আগে। এগুলো আসলে ক্লিয়ার করা উচিত পাবলিকের কাছে। দাঁড়ান আমি দেখি, এখন যদি আমি পাই তো আপনাদেরকে বলবো, তা না হলে আমি একটা সেকেন্ড। আক্তার আমি এই ফাঁকে একটু দর্শকদের কিছু কমেন্টস পড়ে শোনাই। একজন লিখেছেন 1971 সালে, কমেন্টস করেন আমি খুঁজে বের করি। হ্যাঁ 1971 সালে এখানে লিখেছেন মিস্টেরিয়াস জেনরি, 1971 সালে বিহারি রাজাকার ও পাকিস্তানি তানের হানাদার বাহিনীরা মিলিয়ে বাংলাদেশের মুসলমানদের পাখির মতো করে হত্যা করেছে। শোনেন, আপনাকে তো এগুলা জানা থাকা লাগবে, তথ্যগুলা। এই আক্তার গুন্ডার মামলা যে আছে, এটা কজন মানুষ জানে দীপা? অনেক কম মানুষই জানে। কজন? আপনি আক্তার গুন্ডার নাম শুনেছেন কোনোদিন? আমি আজকে প্রথম শুনলাম। এই আক্তার গুন্ডা নামে যে কোনো একটা লোক এক্সিস্ট করে, আপনি জানতেন? জানতেন না, জানা লাগবে না। আচ্ছা, এখানে একজন লিখেছেন আরিফ আরিফ হক, জুলাই আগস্টের জঙ্গি হামলার সন্ত্রাসী বেশিরভাগ এই বিহারি ক্যাম্পের, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, জবাই করেছে। এই যে যতগুলো জবাই, ওরা তো কসাই, এদের কিন্তু মেইন পেশা হচ্ছে সেলুন এবং কসাই। হ্যাঁ, বিহারিদের একটা অংশ যেগুলো দেখবেন যে আপনার পড়ালেখা করেছে বিভিন্ন জায়গাতে, এই যে ফাহাম আব্দুল সালাম, এদের মতো অনেকগুলো আছে বিভিন্ন জায়গাতে, এরা পড়াশোনা করে আমাদের মধ্যে ঢুকে গেছে। ঢাকা ইউনিভার্সিটি এরা পরিচয় লুকিয়েছে, এরা বিহারি বলে না। আমি ইস্টার্ন টাওয়ার ইস্কাটনে এরকম 4-5টা ফ্যামিলিকে চিনি বিহারি, বিভিন্ন জায়গাতে বিহারি আছে আপনার মতো। এদের নামগুলো দেখবেন, এদের নামগুলো কিরকম হয় জানেন? ওয়াকার, ওয়াসিম, শাবাজ, হ্যাঁ দেখবেন পাকিস্তানি টাইপের নাম হয়। হ্যাঁ, আপনি এই নাম শোনার সাথে সাথে বুঝবেন যে এটা বিহারি। হ্যাঁ, পাকিস্তানি টাইপের নাম। সরি, আমি এটা পাচ্ছি না, আমি এটা নিয়ে একটা ভিডিও যখন দিব তখনই করবো আনফরচুনেটলি। বাট আমি আক্তার গুন্ডার কাহিনীটা বলি, তাহলে বুঝবেন আপনি। আক্তার গুন্ডা করাচি পালাচ্ছিল, ওকে বলা হতো ওয়ান অফ দ্য কসাই তারেক, আপনার ওই যে কাদের মোল্লার অন্যতম সহযোগী। আক্তার গুন্ডাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ভুল না করে থাকলে। এই আক্তার গুন্ডা ছিল আপনার মিরপুর কালশির অন্যতম বিহারি গুন্ডা, ওর নামই ছিল আক্তার গুন্ডা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আক্তার গুন্ডার সাথে আরো 4-5 জনের নাম এসেছে। সেইখানে ওরা কিভাবে জবাই করে হত্যা করেছে, জবাই করে, এই বিহারি। তারপরে হচ্ছে আপনার ফকিরাপুলের ফিরোজকে দেখাই আপনাকে, এই একটা বই দেখাই আপনাকে, কালকে বের করেছি ফকিরাপুলের ফিরোজের। এই যে এই দেখেন, এই ফিরোজ এই মিছিল করছে মুক্তিযুদ্ধের সময়। এই ফিরোজের ভয়ে এলাকা কাঁপত। হ্যাঁ, আমাকে বিহারি হত্যাকাণ্ডের গল্প শোনায়। কালকে চ্যানেল আইয়ের সাইদুর রহমান সাহেবের একটা ভিডিও দিয়েছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। তার বাবাকে জবাই করে পুঁতে ফেলেছে, মাকে জীবিত অবস্থাতে কবর দিয়েছে, 3 ভাইকে মেডিকেল থেকে নিয়ে এসে জ্যান্ত কবর দিয়েছে, বোনটাকে মেরে ফেলেছে। শুধু একজন মানুষ বেঁচে আছে, সাইদ ভাই। চ্যানেলে এই খবর পড়ে। সাদি মোহাম্মদের বাবাকে মেরে ফেলেছে বিহারিরা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সাদি মোহাম্মদকে তো চেনেন? আমি চিনি, আমি দেখেছি সেই ভিডিওটা, আমি দেখেছি। ঢাকা রেসিডেন্সিয়াল আমার বড় ভাই। জি।
আপনি আপনি এই রক্ত, এই যে আমি আপনাকে আজকে দেখালাম যে 138 জনকে হত্যা, এটা আপনি জানতেন? এখন না আপনি এক্স্যাক্টলি যদি না ওইটারই। জানেন বা আপনার সামনে হুম কেউ এসে যখন বিহারি গণহত্যার এইসব আলতু ফালতু কথাবার্তা বলবে, জবাব দিতে আপনি এগুলো পড়ে যেতে হবে না আপনাকে? আমি একটা বিখ্যাত 447 জনকে অন স্পটে মেরে ফেলেছে সৈয়দপুরে। এই হত্যাকাণ্ডের নাম হচ্ছে, এটার একটা বই আছে আমার কাছে, এইটা নিয়ে বই আছে, আমি আপনাকে প্রথমে নামটা শুনাই। গোলাহাট গণহত্যা। সৈয়দপুরের গোলাহাটে 447 জনকে ভারতে পৌঁছা দিবে বলে ওদেরকে ট্রেনে উঠাইছে প্রথমে। হ্যাঁ আমি জানি, তারপরে মেরে সবগুলোকে একসাথে ফেলেছে। মেরে ফেলেছে। মারওয়ারি ছিলেন তারা, মারওয়ারি, হ্যাঁ, মেরে ফেলেছে। মেরে ফেলেছে। আপনি এখানে অনেকে বলে যে এই বিহারিরা নাকি আসলে ভারতীয়, তো এখানে আমি একটু আপনি আপনি বলতে পারেন তাহলে, আর আমি বলবো না। হ্যাঁ ট্রেনে মেরে ফেলেছে, এটার উপর একটু উপন্যাসও আছে, সেলিনা হোসেনের দি ট্রেন। ওখানে একজন লিখেছেন তার জন্য। শোনেন, একটা কথা আমি আপনাকে বলি, আপনাকে আজন্ম এই রাজাকার আলবদররা এই ধরনের তথ্য দিবে, এইটা আপনাকে প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে। একটা মাত্র রাজাকারও যদি বেঁচে থাকে বাংলাদেশে, ও আপনাকে মিথ্যা তথ্য দিয়ে যাবে 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 যাবে। ওইটা নিয়ে আপনি, আমরা তো এটা জানি যে আসলে এখানে আটকে আটকে পড়া ওইটা নিয়ে আপনাকে পাকিস্তানি একটি কনফিউজ হলে হবে গোষ্ঠী না। হচ্ছে বিহারি। আপনি কতটুকু জানেন আপনার দেশ সম্পর্কে, আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে, আপনার সংবিধান? ওরা বলছে যে বঙ্গবন্ধু নাকি দিল্লি থেকে সংবিধান লিখিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, ওরা বলেছে যে কিভাবে দিল্লি থেকে সংবিধান লিখিয়ে নিয়ে এসেছে? ও ও বলেছে যে বঙ্গবন্ধুকে বেঈমান বলার ক্ষেত্রে বলেছে যে ধর্ম নিরপেক্ষতা নীতি, ধর্ম নিরপেক্ষতা নীতি নাকি আমরা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, আপনি কি জানেন যে ভারত ধর্ম নিরপেক্ষতা নীতি ওদের সংবিধানে কবে ঢুকিয়েছে? অনেক পরে সম্ভবত, কবে একটু বলুন। 1976 সালে। হুম, আমরা ঢুকিয়েছি আমাদের কবে? পরে, আমরা তো একদম 71-এর সময়। আচ্ছা, 71-এর সময়। আপনাকে আমি একটা উদাহরণ দেই, এখন পাবলিক দেখেন, একজন তার্কিক, একজন যিনি যুক্তি দেন, তাকে কিন্তু সব দিকে নজর রাখতে হবে। আমি আপনাকে একটা পোস্টারের কথা বলি, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি, একটা পোস্টার দেখেছেন? না না, পোস্টার দেখেছেন কিনা মুক্তিযুদ্ধের সময়? এটা কখনকার পোস্টার? ওই সময়কার তো সাদা কালো দেখেছি। হ্যাঁ, মানে ওই মুক্তিযুদ্ধের সময় পোস্টার তো এক্স্যাক্টলি। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলিম, আমরা সবাই বাঙালি, এটার মানে কি? ধর্ম নিরপেক্ষতা। এক্স্যাক্টলি। তার মানে মুক্তিযুদ্ধের সময় আমরা পোস্টার ছাপিয়ে বেরিয়েছি। তার মানে ওই চেতনা থেকে এই যুদ্ধ বা এই স্বাধীন হওয়ার আপনি 70 সালে আপনি বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী পড়বেন। তিনি ধর্ম নিরপেক্ষতা যে আনবেন ভবিষ্যতে কেমনে পরিষ্কার ভাবে বলছেন। আপনি 1970 সালের ভাষণ পড়বেন, বেতার ভাষণ, যে এই দেশে আর কোনো ধর্ম নিয়ে ব্যবসা চলতে দেওয়া হবে না। এগুলো তো আপনাকে কোট করতে হবে, তরুণদের সামনে আনতে হবে, বলতে হবে, পড়তে হবে। এক অমির রহমান পিয়াল, এক আপনার হাসান মোর্শেদ, এক সুশান্ত দাশগুপ্ত, এক, আমি তো ধরেন নগণ্য, কিছু জানি না আমি আসলে, এইসব মানুষজন, এই কয়টা মানুষ বলবে আর আপনারা পড়বেন না, এই কেমন কথা? হ্যাঁ, পড়তে হবে তো না? হাজার হাজার বই পাবলিশ হচ্ছে, পড়েন না, জানেন না? বই তো আছে, না পারলে আমাদেরকে বলেন। এই যে আমাদের মারুফ লিখেছে বইটা, বাকশালের আদ্যপান্ত, বইটা কিনে পড়েন, মারুফ রসুলের। এই যে সিরাজ শিকদারের কাহিনী বলা হয়, সিরাজ শিকদারকে আমরা মেরে ফেলেছি, প্রোপাগান্ডা, এই যে বই, এই লোক পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো। সিরাজ শিকদার কি করেছে জানেন? তার সাথে শুধু দ্বিমত পোষণ করেছে, মেরে ফেলেছে, শুধু দ্বিমত পোষণ করেছে তার নীতির সাথে। ও বলেছে যে আমার মনে হয় একটু ত্রুটি আছে, ওই ছেলেটা বলছে, মেরে ফেলেছে। অন্যের বউকে উঠে নিয়ে এসেছে, পছন্দ হয়েছে উঠে নিয়ে এসেছে, বিয়ে করে ফেলেছে, 3টা বিয়ে করেছে, সবই হচ্ছে তার কমরেডদের বউদেরকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। কাউকে অপছন্দ হবে সে একদের খুন করে ফেলেছে। একটাই কথা, নেতৃত্বে কোনো আপনার আপোষ করা যাবে না।
এই যে বইয়ের ভিতরে আছে, সিরাজ শিকদার ও পূর্ব বাংলার সর্বহারা পার্টি 1967 থেকে 1952, মনির মোর্শেদ পড়বেন। আরেকটা বই পড়বেন, আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র, রইসুদ্দিন আরিফ, পড়ে দেখবেন। সিরাজ শিকদার কত ভদ্রলোক ছিল, পড়ে দেখবেন। আর এই যে এই বই পড়বেন। 67 জন আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে 2 বছরের মাথায়। 7টা এমপি কে মেরে ফেলেছে, 7টা নির্বাচিত এমপি। এখন এগুলো তো জানতে হবে রে, এগুলো না জানলে আপনি আই বিকাম এজিটেটেড, এবং মাঝে মধ্যে মনে হতে পারে যে আমি বলছি করছি, কিন্তু এগুলো তো ধরেন মানে মাথায় রাখতে হবে, যেগুলো তো এক ধরনের আউট অফ ফ্রাস্ট্রেশন আমরা বলি, যে এই যে আটকে পড়া বিহারীরা, এরা একটু সুযোগ পেয়েছে এইবার 5ই অগাস্টের পরে, 32 গিয়ে ভেঙে সেখানে ব্লগিং করেছে, জবাই করেছে। পুরা মোহাম্মদপুরকে কি বলা হয় জানেন? মানে এরিয়া অফ এ বুচার। বিহারীপট্টি, ওইখানে কোনো গুলি করে মারে না, ওইটা জবাই করে মারে, ওরা জবাই করে মারে। এই ভবিষ্যতে থাকবে না, জেনেভা ক্যাম্প আর থাকবে না। আমি তো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটির উল্টা দিকে, আমার কলেজে, আমার স্কুলের উল্টা দিকে এরা ছিল। আজীবন এই গজনবী রোড এটা সাফার করেছি, ভবিষ্যতে আর থাকবে না। বিহারীদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই রাষ্ট্র, এই দেশ যারা চায় না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। এরা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে গলা কেটে হত্যা করেছে, এরা আমাদের বোনকে, মাকে সমানে তারা মেরেছে, রেপ করেছে, খুন করেছে। সেটা বলে না, বলে আমরা নাকি বিহারীদেরকে মেরে ফেলেছি। আরে আপনি আমার 138 জনকে মেরে ফেলবেন একদিনে, আমি প্রতিবাদ করবো না নিজেকে, আমি আমাকে রক্ষা করলে তখন সেটা হবে তাদেরকে আমি মেরে ফেলেছি। বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা? আজকের মতন আর নয় নিধুম ভাই, আপনার কাশিরও অনেক সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। একদম শেষে আমি একটু বলবো যে এই যে একটা অপব্যাখ্যার একটা স্কিম হাতে নিয়েছে জামাত শিবির, আপনি জানেন কিনা জানি না, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে লেখা হচ্ছে 1971-কে নাকি এটা একটা প্রতিরোধের যুদ্ধ ছিল, এটা মুক্তিযুদ্ধ তারা বলে না। এরকম নানাবিধ একটা বিকৃতির প্রোপাগান্ডা আমরা দেখছি। তার আগে প্রথমে যত নিদর্শন আছে সেগুলো নিশ্চিহ্ন করতে চাইছে। ওই যে রিসেট বাটনের কথা বলেছিলেন এই আলবদর ইউনুস, তো ওটা করে তারপর আবার নতুন করে তাদের ন্যারেটিভ ক্রিয়েট করা, তাদের ইতিহাস তৈরি করা। এবং এখন মনে হচ্ছে গত 1-2 মাস যাবত যেটা তারা একদম ডিসেম্বর মাসে আরো বেশি প্রকট হয়েছে। এই সবকিছু মিলিয়ে আমি জানি না, আমার আসলে একদম সত্যি কথাই বলি নিধু ভাই, আমি আজকে একটা লেখাও লিখেছি আমার ফেসবুকে, যে এগুলো সবকিছু দেখার পরও আপনি এই যে বলছিলেন না যে এই দেশে আসলে মরিচের দাম বাড়লে রাস্তায় নামবে, কিন্তু এরা এছাড়া আর কোনো কথা বলে না। মানে এই যে দেখেন জুলাই মাসে শিক্ষিত মধ্যবিত্তরা কত কথা আবেগে একদম কত লুটুপুটি রাস্তায় নেমে সব, আমি জানি না তাদের এখনো বোধ ফিরেছে কিনা, হুঁশ ফিরেছে কিনা, তারা কি দেখে বুঝতে পারছেন কিনা যে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য নয়। আসলে সত্য বলছি আমরা যে এটা কি হচ্ছে। এই যে বিহারীদের কথা আপনি বললেন, পাকিস্তানি শক্তির কথা বললেন, এরকম হতাশা লাগে। তো আপনি সেই সব থেকে একটু আমাদেরকে মনে সান্ত্বনা হোক কিংবা একটু সাহস শক্তি দেওয়ার জন্য আমাদের সাধারণ আমরা যারা জনগণ আছি, আমাদের জন্য কিছু বলবার আছে কিনা আপনার? আমি আসলে সান্ত্বনা বলবো না, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এটা ভেঙে পড়ছে, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মুক্তিযুদ্ধ শেষ। একটা কথা মাথায় রাখবেন যে যখন অপরাধ গলা পর্যন্ত চলে আসে সেখানে কিন্তু ভোর হয়। হ্যাঁ, পাকিস্তানি জান্তারা তো আমাদেরকে গলা একেবারে ঠেসে ধরেছিল, আমাদের যাওয়ার কোনো আর জায়গা ছিল না, আমরা ফাইট ব্যাক করেছি। বাংলাদেশিদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে তারা অনেক দিন পর্যন্ত সহ্য করে, এই মরিচের দাম নিয়ে অনেক কথাবার্তা বলে। ওই মরিচের দামের পাশাপাশি তাদের মানে মরিচের দাম নিয়ে আমি বলেছি কথা সত্য, একই সাথে তাদের ওই রাগও জমতে থাকে। এগুলা কিন্তু তাদের উপর বাঙালি একটু একটু মানে ধরেন রিয়াক্ট করে একটু দেরিতে রিয়াক্ট করে।
মানে বড় বড় ঘটনার ক্ষেত্রে দেরিতে রিয়াক্ট করে। এমনি আপনার আবার দ্রুত বলে আমারে চিনোস, এইটা বলে রিয়াক্ট করতে তাদের দেরি হয় না, এবং ইংরেজি বলে ফেলে রেগে গেলে। কিন্তু মূলত মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আম, আহ, তাদের ভিতরে এগুলো জমতে থাকে। বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত যারা আছে, এরা আস্তে 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 এদের পুঞ্জীবিত একটা সময় বার্স্ট আউট করে। এবং আমি নিশ্চিত যে, আমি তো জানি যে আমরা ওই বিপ্লবের রাস্তাতেই হাঁটছি। আমি বারবারই বলেছি দীপা, যে সশস্ত্র বিপ্লব লাগবেই। সশস্ত্র বিপ্লব ছাড়া, অস্ত্র সহ বিপ্লব ছাড়া এদেরকে উৎখাত কোয়াইট ডিফিকাল্ট হবে। এবং আমাদেরকে সেই পথে, মানে একটা মুক্তিযুদ্ধের সময় আমরা কি করেছি, এটা তো মুক্তি। এখন অস্ত্র আপনি কার উপরে চালাবেন? জনগণ? না না না, জনগণকে সাথে নিয়ে এই যারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, আমাদের পুলিশ প্রশাসন, আর্মি, এদেরকে নিয়েই আগাতে হবে। অস্ত্র ব্যবহার করতে হবে এদের উপরে, এই রাজাকার আল বদর, এই বিহারি যারা আমাদেরকে খুন করছে, মারছে, জবাই করছে, তাদের এগেইনস্টে। এটাও কিন্তু ক্লারিফাই করা প্রয়োজন। সো এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সশস্ত্র সংগ্রামের কোনো আমি বিকল্প দেখি না। এবং আই হোপ যে আমরা সেই পথে হাঁটছি। এবং আমি অত্যন্ত আশাবাদী এইটা নিয়ে। মানে আমি যেসব কারণে আশাবাদী, এগুলোর অনেক কিছু আমি ধরেন অন স্ক্রিনে বলতে পারি না, বাট আমি খুবই আশাবাদী। আমি জানি আমি কেন আশাবাদী, এটা হচ্ছে কথা। সো ভোর আসবে, আলো আসবেই, আলোকে আসতেই হবে, কোনো উপায় নেই। অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ মিঠু ভাই। আসলে আমরা তো একটু হতাশার মধ্যেই থাকি, আপনার কাছে হয়তো কংক্রিট কিছু এলিমেন্টস বা ইনফরমেশন থাকতে পারে যে জন্য আপনি আশাবাদী, অথবা আপনি যেহেতু অনেক পড়াশোনা করেন, আপনার একটা ভবিষ্যৎ দূরদৃষ্টির জায়গা থেকে আপনি ক্যালকুলেশন অনুযায়ীও বুঝতে পারছেন যে আসলে আমরা আশাবাদী। আর আমি সাধারণ মানুষ হিসাবে বলবো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনাকে একটা ছোট্ট একটা ইনপুট দিয়ে রাখি। খেয়াল করেছেন যে এরা আমার সাথে তর্কে আসে না? এইভাবে বলে যে তোর সাথে কিসের তর্কে আসবো, তুই তো মূর্খ, মূর্খের সাথে তর্কে আসবো না, এগুলো বলে মনে করে যে জিতে গেলাম। তারপরে বলে যে এর সাথে, মানে নানান ধরনের গালিগালাজ করে, দেখেন না? ওরা ঠিক জানে যে কার সাথে তর্কে আসতে হবে, কার সাথে তর্কে আসতে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়েছি তো এদেরকে, না বলেছি যে আসেন, আমাকে পরাজিত করেন, আসেন বলেন, এরা তর্কে আসবে না। এদের একটা কমফোর্ট বাবল আছে, একটা কমফোর্টেবল বাবলের মধ্যে ওরা বসবাস করে। ওই বাবলস এর মধ্যে থেকে তারা বলতে থাকবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে দেশের যারা ধরেন এই যে জেনজি, এদেরকে নিয়ে আমার এত খারাপ লাগে। আজকে আমার ছেলেকে আমি হেভি বকাঝকা করেছি। আমি বলেছি তোমাকে তো আমি একটা বই পড়তে দেখি না, মানে পড়ালেখার বইয়ের কথা বলছি না, বইয়ের কথা বলছি। ওকে আমি একটা বই দিয়েছি, ব্যালফোর্ড ডিক্লারেশন, ইসরায়েল আপনার প্যালেস্টাইন ইসরায়েলের যে প্রবলেমটা, ওই কি ব্রিটিশরা কি ডিক্লারেশন দিয়েছিল, কি আইন করেছিল, অনেকদিন ধরে গুতাগুতি করেছে। ওকে নিয়ে আমি প্রায় বসে বসে ডকুমেন্টারি দেখি। এই কখনো আল কায়দা, কখনো ওসামা বিন লাদেন, কখনো ইসরায়েল প্যালেস্টাইন প্রবলেম, কখনো ইউক্রেন প্রবলেম দেখে। এই বাচ্চাদেরকে এগুলো ধরে না শেখালে মুশকিলে পড়ে যাব তো আমরা। হ্যাঁ, এই যে আমার বইপত্র, এগুলো পড়বে কে? আর আমি না থাকলে পড়বে কে? সো এই এখনকার ছেলেপেলেরা পড়তে চায় না, জানতে চায় না। তারা আমাকে অনুরোধ করে, ভাই 1 মিনিটের মধ্যে ভিডিও বানা দেন। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আমি 1 মিনিটে বানা দিব? মানে আপনাকে আমি রেডিমেড করে খেয়ে দিব, আপনি একটু কষ্ট করে কিচেনে গিয়ে আপনার নাস্তাটা আপনি বানা নিবেন না, আমি আপনাকে বানা দিতে হবে। না বুঝলে আসেন, আমরা তো আছি এটার জন্য। এই হ্যাঁ, এই আর কি ব্যাপার। যে ধন্যবাদ অনেক আপনাকে। আপনি এই জিনিসগুলো তুলে ধরেন বলেই আসলে ভালো লাগে, আমাদের জানা শেখা হয়। আপনি এই যে এখানে একজন লিখেছেন তো, মিঠু মজুমদার সাহেবকে আমার বেশি ভালো লাগে, এই জন্য উনি কখনো প্রশংসার লোক করে না, সমালোচনা কেউ ভয় করে না। কেন আমি গায়ে মাখিরা জানেন, এটা স্টোরিটা একটু জেনে রাখা ভালো। আমি সেনাবাহিনীতে চান্স পেয়েছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে। কত ব্যাচ এটা না জানেন। তো আমার বাবা বিরাট বড় সভা ডাকলেন, এই গল্পটা জেনে রাখেন। তিনি ভাত খাবেন না, ঘর থেকে বের হয়ে যাবেন, মানে বাসাতে বেঁচে কিচ্ছিরি অবস্থা। আমি সেনাবাহিনীতে লুকিয়ে লুকিয়ে পরীক্ষা দিয়েছি, টিকে গেছি। ওয়াকার সাহেব আছে না এখনকার যে সেনা প্রধান, ওয়াকার সাহেবের বন্ধু, একেবারে বোজম ফ্রেন্ড জিয়া ভাই, আমাদের বড় ভাই। তো জিয়া ভাইকে আব্বা ডাক দিয়ে নিয়ে আসলেন, জিয়াউল মিল্লাত।
নিয়ে আসলে বলে, রে জিয়া তুই একটু হোলাগারে বুঝা চাই, ওই নোয়াখালী ভাষাতে বলেছে, এরে ইজ্ঞারে একটু বুঝা চাই, ইজ্ঞা লেফট রাইট করতো, আই কি লেফট রাইট করার লাই, ইজ্ঞারে হরা লেখা করাইছিনি। তা আমি তো পড়েছি ধরেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, আব্বা আজীবন। আপনি জানেন যে আমি যখন আমরা দুই ভাই, আমরা যখন ক্লাস 8-এ পড়ি, আমাদেরকে ক্রিয়েটিভ রাইটিং শেখানোর জন্য ঢাকা ইউনিভার্সিটির ডক্টর ফাতেমির কাছে পাঠানো হয়েছিল। মাসে 2 দিন বা 3 দিন ক্লাস করতাম। ওই সময় 94-90 ওই সময় আমাদেরকে 8,000 টাকা দেওয়া হতো ওই লোককে, শুধু ক্রিয়েটিভ রাইটিং, মানে আমরা গল্প কবিতা এগুলো লিখবো এটা শেখানোর জন্য। আমাদের 4টা ইংরেজি টিচার ছিল, ওই গ্রামার টামার আবি যাবি দুনিয়ার এগুলা বাবা এগুলা করতেন। বাবার কথা হচ্ছে আমি এত কিছু করলাম বাচ্চাদের পড়াশোনার জন্য, এ লেফট রাইট করতে চায়। তো আমি ওকালতি পেশাতে আসলাম। আমার কেন আমি এরকম মানে খুবই ফিয়ারলেস আচরণ কেন জানেন? বিকজ এটার কারণ হচ্ছে যে আমার এই পেশাটা এত ইন্ডিপেন্ডেন্ট, আমার কারো মুখাপেক্ষি হতে হয় না। আমি প্র্যাকটিস করলে টাকা আসবে, প্র্যাকটিস না করলে টাকা আসবে না, ওকালতি করলে টাকা আসবে, নাহলে টাকা আসবে না। আমি কারো অধীনস্থ, না কারো আমি কর্মচারী। আমার আমার মানে সমস্ত কিছু, সংসার, টাকা পয়সা, আমি খুবই সচ্ছল একটা লোক। সো এই জন্য যেটা হয় যে আমাকে না কিছু চিন্তা করতে হয় না, যেটা ঠিক ওইটা আমি বলতে পারি। সো এটা খুব শঙ্কাহীন জীবন, শঙ্কামুক্ত লাইফ, এটা খুব জরুরি একটা ব্যাপার। ভয়মুক্ত জীবন জরুরি একটা ব্যাপার, কেমন? সো এটা একটু বলার দরকার ছিল। বলেছি আমি, মনে হয় ফিয়ারলেস লাইফ লিড করা ভালো, কিন্তু সম্মান দিতে হবে মানুষকে, রেসপেক্ট দিতে হবে, এটাও খুবই জরুরি। এই এতটুকুই।